দাদামণি সেটে রয়েছে এবং আপনারা যাদেরকে দেখার জন্য এতদিন ধরে আমাদের কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছিলেন বলে বলে যে প্লিজ দাদামণি সেটে যান, আজকে আমাদের সঙ্গে তারাই রয়েছে। প্রথমেই জিজ্ঞেস করবো যে পুজোটা কেমন কাটলো এবং পুজোর রেশ কাটতে না কাটতে কালী পুজো শুরু। হ্যাঁ, এবারে তো সব কিছুই খুব তাড়াতাড়ি হচ্ছে, এরকম আগে অভ্যাস তো ছিল না, মানে সবারই তাই। তো এবার খুব গায়ে হচ্ছে, আর তার জন্যে শুটিংয়ের শিডিউলটাও খুব গায়ের ওপর পড়ছে এবং সবাইকেই খুব তাড়াহুড়ো করে শুটিং করতে হচ্ছে যাতে মানুষ অব্দি সবটা ঠিকভাবে পৌঁছায়। পুজো কবে কেটে গেছে বুঝতেই পারিনি, এত তাড়াতাড়ি কাটে। পুজো তাই হয় প্রত্যেকের ক্ষেত্রে, যে পুজো আসছেন, মা এলেন, মা চলে গেলেন। আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে তাই হয়ে যায়। ওরটা জানি না ওর কেমন কাটে। হ্যাঁ, মানে এই বছরটাই আমার, যেহেতু এটা প্রথম টেলিভিশনে কাজ, তো এই বছরটাই খুব আমার অন্যরকম কাটছে এবং রেগুলার একটা সেটে আসা, কিছু মানুষের সঙ্গে সময় কাটানো, সারাদিন কাজ করা এবং তারপর যখন ওই পুজোর ছুটিটা পড়লো, পুজোর ছুটিতে এবার সেই জন্য এতটাই আমরা লাস্ট কয়েক মাস ধরে পরিশ্রম করছি এবং গিয়ে তো এবার খুব একটা পুজো আলাদা করে ঘোরাফেরা খুব একটা হয়নি। আবার পাশাপাশি মানে একটা রেগুলার কিছু মানুষের সাথে 14-15 ঘন্টা থাকাতে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে মনে হয় যে দূর ছুটি না হলেই ভালো হয়, বাড়িতে থাকাই, মানে শেষ হলে আবার সবার সাথে দেখা হবে, সেরকমও একটা ব্যাপার থাকে। আর আমাদের সিরিয়ালে পুজো খুব একটা কিছু দেখানো হয়নি দাদামণিতে, কিন্তু কালী পুজো যেহেতু প্রথম থেকেই মা ভুবনেশ্বরীর একটা রেফারেন্স আমাদের গল্পের মধ্যে রয়েছে এবং কালী পুজো এবং ভাইফোঁটা, যেহেতু আমাদের ধারাবাহিকের নাম দাদামণি, সেখানে কালী পুজো ভাইফোঁটা অবভিয়াসলি ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এখন আমাদের সেটারই শ্যুট চলছে এবং যেহেতু এই মা ভুবনেশ্বরী মন্দির, সোমের মায়ের সাথে একটা কানেকশন, এই পুরো জিনিসটা নিয়ে আমাদের শুটিং চলছে এবং অদ্ভুতভাবে মানে আমাদের যে ঠাকুরের যে মন্দিরটা বানানো রয়েছে সেটের মধ্যে, তো আমাদেরও মাঝে মাঝে ওই ঠাকুরটাকেই দেখে মানে আলাদা করে আর ওইটা মন্দির না বা আলাদা করে কোনো ফিলিংস হয় না, মানে আমাদেরও মনে হয় আমরা নিজেরাই কালী পুজো করছি বা ওই রিয়েলনেসটা আমাদের মধ্যে চলে এসেছে। তো খুব ভালো কাটছে আর কি বিষয়টা। আর এই যে প্রথমেই বললে যে শুরু কখন হচ্ছে শেষ কখন হচ্ছে সেটা ভাবার আগেই সবটা শেষ হয়ে যাচ্ছে, কি মনে হয় জীবনটা এখন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর মতো হয়ে গেছে, জাস্ট সোয়াইপ হচ্ছে? জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো নয়, সোশ্যাল মিডিয়াটা জীবনের মতো, মানে দুজনের পরিপূরক। হ্যাঁ, হয়ে তো গেছে ওরকম, এখন এত বেশি অপশনস হয়ে গেছে মানুষের কাছে, তাই জন্যে কোনো একটাতে মন বসে না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সম্পর্ক হোক, কর্ম হোক বা আধ্যাত্মিকতা হোক, অপশনস প্রচুর বলে মানুষ নিজেরাও ঘেঁটে যাচ্ছে, আমরা সবাই ঘেঁটে যাই। হ্যাঁ, কানেক্টটা তো ওরকম হয়েছে বটেই। আর এই যে ছোটবেলার প্রেম আবার ফিরে আসা, সেখান থেকে বিয়ে করা এবং এই যে মুখে মিষ্টি একটা হাসি, সেখান থেকে গিয়ে জিজ্ঞেস করবো যে বিয়ের পর কতটা দুজনের একেবারে বন্ধু হয়েছে, কারণ দুজনেই বললে যে প্রেম এবং সোশ্যাল মিডিয়া সবটাই এখন খুব নিছক হয়ে গেছে। তো জীবনটা কি নিছক চলছে নাকি এখন প্রেম হচ্ছে দুজনের মধ্যে, খানিক বন্ধুত্ব হচ্ছে? না, খুব বন্ধুত্ব আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং সোম আর পার্বতী দুজনের মধ্যে আছে, কিন্তু পার্বতী কখনোই আর কি সোমকে ভালোবাসলেও মেনে নিতে পারছে না, আর সোম সারাক্ষণ ওর প্রেমী হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এখন একতরফা প্রেমের মতো হয়ে গেছে। ওর তরফ থেকেও আছে, কিন্তু সেটা কিভাবে ও প্রকাশ করবে সেটা নিজে বুঝে উঠতে পারছে না, যেহেতু ও সবসময় ভাবে যে সোমের অনেক দোষ বা ইচ্ছে করেই হয়তো আমাকে বিয়েটা করেছে একটা ঘটনা ঘটিয়ে নিয়ে, সেটাও কিছুই মেনে নিতে পারে না। হয়তো আস্তে আস্তেই বরফ গলতে সময় লাগবে, বরফের ঠান্ডার পরিমাণ একটু বেশি আর কি। আর পার্বতীর কাছে প্রথমে যদি জিজ্ঞেস করা হয় যে প্রতীকদাকে দেখার পর কি মনে হয়েছিল, যে প্রচন্ড অ্যাটিটিউড ছেলেটার নাকি প্রচন্ড দম্ভ নাকি চুপচাপ? কেন আমাকে সব সময় করা ওই প্রশ্নটা সবাই করে কি? এটা সবাই আমাকে জিজ্ঞাসা করে, ইভেন মানে শুধু ইন্টারভিউতে, কারণ একজন হচ্ছে বাইরেও আমাকে সবাই, একজন হচ্ছে বরফ আর একজন হচ্ছে সমুদ্র, তো পরিপূরক নাকি ব্যস্তানুপাতিক সেটা বরফ আর কি সমুদ্র সেটা তো দর্শক বলবে। ওকে, না হ্যাঁ, মানে আমি খুব একটা লোকজনের কথা শুনি না, কিন্তু টু বি ভেরি অনেস্ট, যে প্রথমটা দেখে আমারও খুব রাগি, মানে একটু মনে হয়েছিল যে, কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে বোঝা যায়। এবং আমিও যে খুব বেশি কথা মানে প্রচন্ড সারাদিন কথা বলি বা ওরকম নয়, এবার ধীরে ধীরে আমি মানে
বোঝা যায় যে প্রতীকদা অ্যাকচুয়ালি রাগই নয়, প্রতীকদার একটা মানে মুডের ওপর অনেক সময় ডিপেন্ড করে, যে কোনো সময় ওর কথা বলতে ইচ্ছা করে না, তো তখন আমি না অ্যাকচুয়ালি আমরা সবাই বুঝে যাই যে আজকে কথা বলার মুড নেই, আজকে বেশি কথা বলার দরকার। কি মনে হয় 14 ঘন্টার ডিউটিটা কভার করার জন্য কি চুপ থাকাটা খুব প্রয়োজন? নট রিয়েলি। চুপ থাকা মানে থাকবো বা কেউ চুপ থাকবে বলে তো চুপ থাকে না। যদি কেউ ওরমভাবেও চুপ থাকে, মনে মনে সারাক্ষণ কথা বলতেই থাকে। আর আমরা ছোটো থেকে জানি যে ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড, মুখ হচ্ছে মনের প্রতিচ্ছবি, তো ওটা মুখে ফুটেই ওঠে। তো সেক্ষেত্রে চুপ চুপ তার মানে কথা হয়তো অনেক সময় থাকে না বলার, বা ওই এই যে মানুষ ভেবে নেয় যে হ্যাঁ কথা বলছে না মানে বা চুপচাপ আছে বলে সেটা ও খুব গম্ভীর বা এরকম, তাও নয়। দেখো প্রত্যেকটাই হচ্ছে আমি কি ভাবছি, আমি কি দেখছি, আর দেখার দৃষ্টিভঙ্গিটা কেমন, তো দৃষ্টিভঙ্গি বদলালেই সব বদলে যায়। আর এই যে এখন মানুষের দৃষ্টিভঙ্গি তোমার বিয়ের ওপর, যে তুমি কবে বিয়ে করবে, মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় বড় বড় মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কবে বিয়ে করবে এই নিয়ে বড় বড় হেডলাইন। তো এই যে মানুষের এত ইচ্ছে বা এই যে প্রশ্নগুলো জেগেছে, তুমি এগুলোর জন্য কিভাবে প্রিপেয়ার্ড, মানে কিভাবে ফেস করো এগুলো? ফেস করার কিছু না, আমার তো বিয়ের বয়স পেরিয়ে গেছে, তাই এখন আর বিয়ে নিয়ে অত ভাবি না। বয়স্ক মানুষ আবার বিয়ে নিয়ে অত ভাবে কি লাভ? বিয়ে হচ্ছে একদম তত্ত্বতা জওয়ান ছেলে মেয়েদের জন্য, যারা সংসার করতে চায়, একে অপরের সান্নিধ্যে থাকতে চায়। আমার বয়স হয়ে গেছে, তাই এখন আর বিয়ে নিয়ে অত ভাবি না, বিয়ের বয়স পেরিয়ে গেছে। আর ইদানিং সোশ্যাল মিডিয়া খুলে কিছুদিন আগে তোমার এবং সোনামণির সঙ্গে একসঙ্গে একটা পোস্ট ইনস্টাগ্রাম দেখেছিলাম এবং ফেসবুক স্টোরিতেও দেখেছিলাম, তো সেখান থেকে দুজনের একটা আলোচনা হচ্ছিল তোমরা কি সম্পর্কে আছো বা ডেট করছো, সেইটা নিয়ে কি বলতে চাও? নো পার্সোনাল কোয়েশ্চেন। এড়িয়ে যাওয়া শুধুমাত্র কারণ আরে না, মানে আমরা স্টোরি দেখার পর সত্যি ভেবেছিলাম যে নতুন করে কি কোনো বন্ধুত্ব হচ্ছে। দেখো স্টোরি সেটা কিরকম বন্ধু, ডেফিনেটলি বন্ধুত্ব, মানে এটা কিরকম? এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে বা এন্টায়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা একটা যে কোনো জায়গায় একটা ছেলে বা মেয়ে বা হুমায়ুন কবিরের তুমি যদি বক্তব্য শোনো বা ফ্রয়েডের যদি তুমি বক্তব্য শোনো, সবাই ক্ষেত্রে একটাই কথা, একটা ছেলে না মেয়ে কখনো বন্ধুত্ব হতে পারে না, বন্ধু হতে পারে না। তাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকবেই, তাদের মধ্যে ভালো লাগা খারাপ লাগা থাকবেই, এবং সব থেকে বেশি যেটা হবে কিছুদিন পরে তারা প্রেমে পড়বেই, এবং যদি প্রেম নাকচ করা হয় তাদের বন্ধুত্ব কেটে যাবে। তো এরকম কোনো ব্যাপার নেই। তাই জন্য সোশ্যাল মিডিয়াতে কারা কি বলছেন বা কীভাবে বলছেন সেটা তাদের আঙ্গিক, মানে সেটা আমার সাথে নাও মিলতে পারে। তো সেই জন্য ওটার সাথে পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফ মিলিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তুমি এই যে দুটো পার্টকে জীবনে আলাদা করে রাখো, সেই ক্ষেত্রে যখনই ব্যক্তিগত কমেন্টসগুলো আসে এবং যখন ছবিও তোমরা পোস্ট করেছিলে, নর্মাল হিউম্যান বিং পোস্ট করেছে ছবি যে কোথাও ঘুরতে গেছো বা খেতে গেছো, কিন্তু সেইখান থেকে গিয়ে একটা জল ঘোলা তৈরি হয়। এই যে প্রাউডলি বা বোল্ডলি সেই জিনিসটাকে পোস্ট করা যে আমরা বন্ধু, এইটা কি মনে হয় যে এটা শুধু নর্মাল বন্ধুত্ব থাকলেই কি পোস্ট করা যায়, নাকি তার মধ্যে অন্য কিছু থাকে? আমার তো তাও পোস্ট নেই, মানে আমার এত ফেসবুক কবে থেকে করছে, হয়তো 19, 17, 18 এরকম কিছুতে একটা হবে হয়তো, তার সেখানে 17-18 থেকে ফেসবুক করে এখন 2025, এই ধরো 10-9 বছরের মধ্যে তুমি 90টা পোস্টও পাবে না, নেই ওখানে। তো ট্যাগ পোস্ট মানুষ আগে করতেন প্রচুর, তারপরে আমার এত ফেসবুক ভরে যেত যে আমি বুঝতে পারতাম না ওটা কীভাবে বন্ধ করতে হবে। আমি নট ভেরি ফন্ড অফ সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনস অ্যাবাউট, তো সেই জন্য আমার অসুবিধা হতো। আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম এটা কীভাবে দেখতো, সবাই এখানে করে দিচ্ছে, একটু একটু বন্ধ করে দিই, তো ওরা বন্ধ করে দিই। তারপরে অনেক সময় ট্যাগ ওইভাবে হয় না, কিন্তু মানুষ কমেন্টস করেন, হ্যাঁ তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা আছে, তাদের দৃষ্টিভঙ্গি আছে, তাদের রাইটস আছে বলার। তো সোশ্যাল মিডিয়ায় থাকলে যেহেতু আমরা বলেই দিচ্ছি এটা একটা সমাজ মাধ্যমে থাকতে গেলে তো সমাজ ব্যবস্থার মধ্যেই থাকতে হবে, তার তো একটা নিয়ম আছে নিজস্ব। সেখানে রিলে গা ভাসাতে ইচ্ছে করে, রিলে গা ভাষা আমি বুঝতে পারছি, মানে রিল করতে ইচ্ছে করে কখন? এই যে তুমি সাদা মাদা একটা জীবন কাটাও এবং ফেসবুক দেখে মনে হয় না উনি একজন অভিনেতা, উনি কাজটাকে এতটাই ব্রাইটি দিয়েছেন যে কাজ সোশ্যাল মিডিয়া সব আলাদা রাখেন। সেই ক্ষেত্রে এই যে রিলস করা এবং কোনো কিছু নতুন করছে বা কিছু অ্যাড হচ্ছে, ঘুরতে যাচ্ছে, সেখান থেকে তুমি তো একদম বিপরীত স্রোতে। আসলে ফ্লন্ট করতে আমি পারি না, তো আমি সবসময় বলবো না যে রিলস করা মানে ফ্লন্টেশন। রিলস এখন এতটাই দরকারি হয়ে পড়েছে নিউ কামার্সদের জন্য, যারা নতুনভাবে কাজ করতে চায়, তারা রিলসে ছোট্ট 30 সেকেন্ডের মধ্যে কত সুন্দর ফেশিয়াল এক্সপ্রেশনস দিয়ে কত গান তারা পারফর্ম করেন, লিপ দেন। তো সেক্ষেত্রে তাদের অনেক নজরে পড়েন। কেউ সেক্ষেত্রে
সুযোগও পান কাজের ক্ষেত্রে, এবার সুযোগ পাওয়ার পর সেটা কীভাবে সে এগিয়ে নিয়ে যাচ্ছে আর ভবিষ্যতে ওই সুযোগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও কিছু সুযোগ পাবে, সেটা তো তার সময় বলবে, তার ডেডিকেশন বলবে। কিন্তু সেটা তো ডেফিনেটলি অপরিহার্য। হ্যাঁ, আমি রিলস করি না, আজ তার থেকে বড় কথা সোশ্যাল মিডিয়াতে সব মানুষই জেনে গেছে প্রায় যেখানে মনিটাইজ করা যায়, অর্থ রোজগার করা যায়। দেখো আমার এখন যে প্রোফাইল আছে তাতে প্রায় বোধহয় 52-53টা অ্যাজ ফার এজ আই নো যে ফেক অ্যাকাউন্ট আছে প্রতীক বলে। তাতেও আগে অনেক মানুষ বলতেন যে দেখুন আপনার সম্বন্ধে এরকম আমার সাথে করছে, কথা বলছে, আমি তো বুঝছি প্রতীক, তাই আমরা প্রচুর গল্প করেছি, আমরা প্রেম পর্যন্ত করে নিয়েছি, কিন্তু এখন জানতে পারছি সেটা ফেক অ্যাকাউন্ট। তো এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার। দেখো আমার ব্লুটিকও নেই, মানে কী হয় ব্যাপারটা, আগে ব্লুটিক মানে খুব রয়্যাল ব্যাপার ছিল যে আমার ব্লুটিক, হ্যাঁ কথা কম হবে, ওকে। তো দেখো যদি সত্যি সোশ্যাল মিডিয়া ওইরকমভাবে করতো, যাদের অনেক প্রচুর ফলোয়ার্স আছে এখন, মানে রিয়েল ফলোয়ার্স আর এমনি ফলোয়ার্স কেনাও যায়, ইউ ক্যান বাই ফলোয়ার্স, সেটা আবার কমেও যায় কিছু মাস পরে। ওটা করে অর্গানিকলি তুমি মানুষের মনে বসতে পারবে না। যেটা করলে তুমি মানুষের মনে বসতে পারবে সেটা শুধুই পারফরমেন্স অ্যান্ড পারফরমেন্স। প্রতীক সেনকে দর্শক কিভাবে কোথা দিয়ে পেয়েছে, খোকাবাবু নাকি দাদামণি নাকি অন্য কোনো মাধ্যম? ডেফিনেটলি খোকাবাবুতে। তার আগে আমি ছবি করেছি, ছবি অনেকগুলোই করেছি, কিছু অনেক ভালো চলেছে, কিছু অনেক একদমই চলেনি সে সময়, বা পাবলিসিটিও সেভাবে হয়নি, সুযোগ হয়নি। কিন্তু তুমি পারফর্ম করলে তোমার অ্যাকচুয়ালি কোনো সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হয় না বা নিজেকে ফ্লন্ট করার কোনো দরকার পড়ে না। দেখো আমি ভালো পারফর্ম করি, কারণ প্রত্যেক দিন প্রডিউসার্স বা চ্যানেল তোমাকে সুযোগ করে দিচ্ছে মানুষের ঘরে পৌঁছে যাওয়ার জন্য। যদি তুমি ভালো কাজ করো তাতে কোনো সন্দেহ নেই যে তুমি মানুষের মনে জায়গা করে নেবে। তা আমি সবসময় চাইছি ভালোভাবে পারফর্ম করার জন্য। অনেকে আমার জিজ্ঞেস করেন তুমি কি ফিল্ম করো না, তুমি কি ফিল্ম করবেই না, ঠিক করেছো? না, ডেফিনেটলি ফিল্ম করবো, কিন্তু ফিল্ম যেভাবে পাই বা যে অফার্সগুলো আসে বা যে সিরিজের অফারগুলো আসে সেগুলো আমার মনের মতো হয় না বলে আমি তাই এখনও করি না, আসে না তা না, সবটাই। এবার আমি দেখছি এখানে আমার পারফরমেন্স আমি প্রত্যেকদিন করতে পারি, আর অদ্ভুতভাবে যে কটা প্রজেক্ট আমি করছি বা স্টিল নাও এখনও দাদামণি করছি, সেখানে পারফর্ম করার এত বেশি জায়গা থাকে যে আমার ওইখানে খেদ হয় না যে আহা যদি আমি এটা না করে ওই ফর্মটা যদি করতাম বা এটা না করে ওই জনারটা যদি করতাম তাহলে বুঝি বেটার হতো। সেরকম নয় আর, মানে তুমি কোথাও দিয়েও শাইন করতে পারো, তুমি এঁকেও শাইন করতে পারো, তুমি কবিতা গায়ক হতে পারো, তুমি কবি হতে পারো। ট্যালেন্ট তো থাকলে তুমি মানুষ তোমাকে চিনিয়ে নেবে আলটিমেটলি। কিন্তু তুমি এই যে যেটা বললে যে আমার খিদে যেটা সেইভাবে আমি খাবারটা পাই না, তো সেখান থেকে গিয়ে এই যে নিজের মতো চরিত্রগুলো বাছা, বা ধরো তোমাকে কেন্দ্র করেই পুরো গল্প চলবে। অনেক সময় চরিত্র আমি বাছিও নি, কিছুটা ক্ষেত্রে তো হয়তো পারফরমেন্স আগে ভালো হয়েছে তাই জন্য আমি তো মনে করি যে হ্যাঁ দাদামণি এত সুন্দর একটা প্রজেক্ট, আমাদের দাদামণি, সেখানে এত কাজ করার আছে, এত রকমের চরিত্র, এত শেডস, লেয়ার অফ শেডস, মানে প্রত্যেকটা পরদে নিজেকে ভাঙতে হয়, গোছাতে হয়, সেখানে তো ওই অভিনয়ের সুযোগটা থেকেই যায়। আর হ্যাঁ ওনারা হয়তো ভরসা করেন তাই জন্যে পেয়েছে। সত্যি কথা বলতে প্রথম মেল সেন্ট্রিক সিরিয়াল আমি বলবো তো পুরো ইন্ডিয়াতে হয়তো আমি সুযোগ পেয়েছিলাম, তার আগে কোনো কমার্শিয়ালি কোনো মেল সেন্ট্রিক সিরিয়াল হয়ইনি, ধারাবাহিক ডেলি সোপ বলে তো হয়নি। থ্যাঙ্কস টু শ্রেয়াংশী চক্রবর্তী যে উনি আমাকে ভরসাটা করেছিলেন, স্টার জলসা সে সময় কাজ করেছে, এখন জি বাংলায় করছি, তারাও আমাকে এত সুন্দর একটা প্রজেক্ট অফার করেছেন, দিয়েছেন বা সেই যোগ্যতা মনে করেছেন, এটার জন্য আমি অনেক আভারী তাদের কাছে। আর আমার সবসময় মনে হয় যে আমি পেয়েছি যখন খুব ভালোভাবে পারফর্ম করবো, তাই এতে কোনো খেদ নেই আমার কোনো খেদ নেই, মানে এর জন্য যা করতে হয় করণীয় সবটাই সবসময় করা উচিত আমার জন্য। কিন্তু যেটাই বললে প্রথমে আমি আবার বলি যে খিদের সঙ্গে সঙ্গে খাবারটা ঠিক করে পাওয়া যায় না, কিন্তু এইটা প্রতীকদা তখনই বলা হয় যখন সুপারস্টার বা মেগাস্টাররা কোনো চরিত্র বাছে যে তাদের কেন্দ্র করে পুরো গল্পটা চলবে। সেই ক্ষেত্রে তোমার উপরেও একটা এরকম মানে এলিগেশন আসে যে তুমি সবসময় নিজের ওপর, যেমন দাদামণি একটা তোমাকে কেন্দ্র করেই চলছে, খোকাবাবু তোমাকে কেন্দ্র করেই চলছে। তো আমি সোশ্যাল মিডিয়া থেকেই তুলে বলছি এবং দর্শকরাও এটা বলে, তুমি কি নিজেকে সবার থেকে আলাদা করে রাখো যে নিজের স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য? ওনারা হয়তো আপনারা হয়তো ভুলে গেছেন যে আমার প্রথমটা হচ্ছে খোকাবাবু, ইট ওয়াজ হিস্টোরিক্যালি ম্যাসিভ ব্লকবাস্টার। তারপরেরটাই হচ্ছে ডাইরেক্ট মোহর, সেখানে আমার নাম ভূমিকা ছিলই না, তাতেও মানুষ আমাকে অতটাই গ্রহণ করেছেন যাতে আমি পারফর্মটা ভালো করার চেষ্টা করেছি বলে অনেস্টি ছিল তার মধ্যে। তারপরে আমি আবার অন্য প্রজেক্ট করেছি, এটা তো অনেক 6 নম্বর প্রজেক্ট আমার, এর মাঝখানে অন্য অনেক প্রজেক্ট করেছি। টাইটেল ক্যারেক্টার হিসেবে খোকাবাবু করেছি, তারপরে সাহেব করেছি, সাহেবের চিঠি, তারপরে করেছি দাদামণি, এর মাঝখানে আমার টাইটেল ক্যারেক্টার ছিল না।
অন্যদের এটাতে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। তার মানে মোটামুটি মিথে তুমি গা ভাসাও না, বা তার কারণ ওটাতে আরো একটা বড় কারণ ছিল। সবাই বলেছিলেন যে খোকাবাবু তো অথার ব্যাক ক্যারেক্টার, ট্রাস্ট মি, যদি ওইটা খুব বাম্পার ফ্লপ হয়ে যেত তাহলে আমাকে শ্রেয়াংশিস দাকে বা ওই চ্যানেলকে সবাই দোষারোপ করতো যে ওটা চলেনি, এই কারণেই চলেনি, ছেলেদের নিয়ে করেছে। যেহেতু ওটা সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে তাই জন্য ওটা এখন অথার ব্যাক হয়ে গেছে, এবং অনেকে বলতে শুরু করলেন এটা তো ওয়ান টাইম ওয়ান্ডার, হয়েই যেতে পারে। আমাকে যখন পরপর প্রজেক্ট অফার করেছে তখন আমি ওগুলো নিইনি, কিন্তু 1.5 বছর পরে আমি মোহর নিয়েই ফিরেছিলাম। মোহর হচ্ছে টোটালি একটা মেয়ের গল্প, যেখানে তার পাশে ছায়াসঙ্গী হয়ে শঙ্খ সবসময় ছিল, তাতে আমার বিন্দুমাত্র খেয়ে দেয়নি, কিন্তু সেই শঙ্খতেও আমি 2 বছর বেস্ট অ্যাক্টরই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এই যে এত কথা হয়, এত প্রশ্ন, তার মানে এইসবে কোনো গা ভাসানো বা কোনো কিছু কি ভাবো? যেমন তোমাকে প্রচুর মানুষ ভালো বলবে, কিছু সংখ্যক মানুষের তো খারাপ লাগবে, মানে খারাপ না লাগলেও তাদের মধ্যে এটা খুব হিউম্যান সাইকোলজি, যে আমার আল পাচিনোকে ভালো লাগে, তো কিছু মানুষ বলবে ওর আল পাচিনোকে ভালো লাগে, তার মানে আমার একটা সাবস্টিটিউট কাউকে চাই, আমি তাহলে কাকে চয়েস করি? রবার্ট ডি নিরো, আমি রবার্ট ডি নিরো। উত্তম কুমারের থেকে ভালো অভিনেতা কেউ নেই, সবাই আমরা জানি উত্তম কুমার মহানায়ক, প্রথম মহানায়ক এবং বোধহয় শেষ মহানায়ক, হোয়াট এভার ইট ইজ। কিন্তু তার সঙ্গে তার সমকক্ষতায় একজনকে তো লড়াই রাখতে হবে। কাকে আমরা করবো? সৌমিত্রবাবু নিজেও বলেছেন উত্তম কুমার খুব ভালো কাজ করেন, তো অন্যদের মধ্যে কখনো ওই কম্পিটিশন ছিল না, কিন্তু এটা তো মানুষ তো তৈরি করেই নেয়। মানে এটা তো ইস্টবেঙ্গল মোহনবাগান যখন খেলা হয় তখন ইস্টবেঙ্গলের সাপোর্টার্স থাকে, মোহনবাগানের সাপোর্টার্স থাকে, যে বছর যেতে মোহনবাগান সে বছর ইস্টবেঙ্গলকে প্রচুর কথা শুনতে হয়, তোরা তো পারিস নি, 2 বলে হেরে গেছিস। আবার ইস্টবেঙ্গল জিতলে, আমি তো মানে ফুটবল বা ক্রিকেট কোনোটাই দেখি না, কোনোটাই ভালো লাগে না। না মানে আমার ভালো লাগে না সে যোগ্যতা নেই। আমি আমার মানে হ্যাঁ, মানে আমার মনে হয় যে না, আমি অন্য কিছু সেই সময় হয়তো বই পড়লে বা এই করলে বেটার। একটা এবার পার্বতীর কাছে আসবো, যে যেই মানুষটা এত সাদা জীবন কাটায়, যে মানুষটার পা মাটিতে থাকে, সেই মানুষটাকে নিয়ে এত রকমের কেন দ্বিধা মনে? সরি, আরেকবার। যেই মানুষটার জীবনটা এত সাদা মাটা এবং সম্পর্ক নিয়ে তার একেবারে ক্লিয়ার কনসেপ্ট, তাকে নিয়ে এত কেন প্রশ্ন মনে, এবং অন্যের প্রেমে কেন মনটা বারবার চলে যাচ্ছে এই নিয়ে? আচ্ছা, একটা প্রশ্ন আসে যে সৌমার পার্বতী কি এক হতে হবে না কখনো, বা ওদেরকে কি একসঙ্গে আবার দেখতে পাবো না? ভালো এপিসোড চাইছে দর্শক, ভালো থাকতে চাইছে, সেই ক্ষেত্রে এত দ্বিধা দ্বন্দ্ব কেন? দেখো, মানে বিষয়টা হয় যে সৌমার পার্বতীর ক্ষেত্রে বিষয়টা যেটা হয়েছে যে ওদের যে বন্ধুত্বটা, ওদের আমার মনে হয় যে ওদের প্রেম বা যেটাকে কোট আনকোট প্রেম, ভালোবাসা বা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা থেকেও আমার কাছে মানে এই প্রজেক্টটার গল্পটা যখন প্রথম আমাকে শোনানো হয়, তো তখন আমার ভীষণ ভালো লেগেছিল ওদের যে বন্ধুত্বটা, সেইটা। তো সেই বন্ধু, এবং এখনো যদি তোমরা দেখো যে এই যে সৌমার পার্বতীর এত ঝগড়া, এত ঝামেলা, এত মানে মন কষাকষি, কিন্তু যখনই কোনো আউটসাইড থেকে কোনো বিপদ আসছে, ওরা কিন্তু দুজনের পাশে এসে সবার আগে গিয়ে দাঁড়াচ্ছে বা একজন একজনকে সেভ করছে। তো সেটাই কি ভালোবাসা নয়? এবার এর থেকে বেশি ভালোবাসা আর কি হতে পারে? বাকিটা তো মানে গ্র্যাজুয়ালি সব হয়েই যাবে, কিন্তু এইটাই তো বেশি দরকার না? মোটামুটি সম্পর্ক মানে একদম ঘরোয়া, আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে আছো, কিন্তু পরের এপিসোড জানতে হলে চোখ থাকতেই হবে দাদামণিতে। আর শেষে একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে যখন ক্যামেরাটা অফ হয়ে যায় তারপরে দুজনের মধ্যে আলোচনা, বা গ্রিন রুমে তোমাদের এতগুলো বোন ভাই সবাই মিলে কি কি আলোচনা চলে, স্ক্রিপ্ট নিয়ে কতটা গসিপ চলে, কতটা নিজেদের মধ্যে জীবন নিয়ে গসিপ চলে, নাকি তুমি সবসময় ওদেরকে বোঝাও যে দেখ এইভাবে চলতে হয়, নাকি বোনেরা এসে বোঝায়? প্রদীপদা এত সিনিয়র, আমরা একদম ইয়ার্কি ফাজলামি করি না, আমরা একদম, প্রশ্নটা খুব ভালো ছিল, আমরা একদম মাথা নিচু করে থাকি, আমরা একদমই মানে কোনো রকম ইয়ার্কি ফাজলামি কিচ্ছু হয় না। একদম কে বিরক্ত করে সবথেকে, একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন, কিচ্ছু করে না আমরা, আমি তো অত্যন্ত সিনিয়র, প্রায় 70-80 তো হয়েই গেল, আমরা একদম কড়া শাসনে রাখি আমাদেরকে। খুব কি বকাবকি চলে বোনেদের উপর? না না, কখনো। তোমরা লোকটাকে কেন সবসময় 70-80-তে কেন ফেলে রাখো? এটা প্রথম অ্যাকচুয়ালি মানে যদি কেউ হুট করে এসে দেখে তাহলে তার মনে হবে যে সিনারিওটা এরকম, আর কেউ যদি প্রতীকদার এক্সপ্রেশনটা ওরকম থাকে যে কিছু বলছে, কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি গিয়ে শোনে কি বলছে তখন বুঝতে পারবে যে আসলে কি বলছে। মানে
সেটা তো বলা যাবে না আর কি। মানে সত্যি ধাঁধার ওপর ধাঁধা, সেইগুলো সমাধান করতে গেলে অবশ্যই চোখ থাকবে সিটি সিনেমাতে, এবং দাদামুনি দেখে আমাদের অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের আড্ডা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।